আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে কম দামে সুতা আমদানিতে অসম প্রতিযোগিতার মুখে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দেশের বস্ত্রশিল্প। প্রতিযোগিতায় টিকতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 50টি স্পিনিং মিল। এতে প্রায় 2 লাখ শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন। সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী 6 মাসের মধ্যে দেশের সকল টেক্সটাইল মিল বন্ধ হয়ে যেতে পারে। রোববার এক সংবাদ সম্মেলনে এমন শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ। দীর্ঘদিন ধরে দেশে স্পিনিং শিল্প নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতা, কাঁচামালের সংকট এবং আর্থিক সহায়তার অভাবে শিল্পটি টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিটিএমএ বলছে, ভারত থেকে কম দামে সুতা বাংলাদেশে ডাম্পিংয়ের ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশের স্পিনিং মিলগুলো। ভারতের সুতা প্রায় 30 সেন্ট কম দামে বাজারে আসায় দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে 30 সেন্ট মূল্য হ্রাস করে। ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আজ অব্দি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন, 500 থেকে 700 কোটি টাকার কম নয়। বিটিএমএ সভাপতি আরও জানান, বর্তমান বৈশ্বিক বাজারে টিকে থাকতে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত আর্থিক লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের যোগান এবং তা ক্রয়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। গত 22 মাসে ইন্ডিয়া থেকে সুতা ইম্পোর্টের প্রবৃদ্ধি হার হয়েছে 137%। এটা অত্যন্ত দুঃখজনক। কেন? আমরা ক্রমশই কিন্তু আমাদের নির্ভরশীলতা বাড়িয়ে যাচ্ছি পার্শ্ববর্তী দেশের কাছে। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত ডাম্পিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এবং আর্থিক সহায়তা নিশ্চিত না করা হলে দেশের স্পিনিং খাত বড় ধরনের সংকটে পড়বে। এই অবস্থায় সরকারের নীতিগত সহায়তার দিকে তাকিয়ে আছে শিল্পটি। ইডিএফ এর রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দরকার, ইডিএফ এর সাইজটা বাড়ানো দরকার এই সেক্টরকে বাঁচাতে হলে, এবং আমাদেরকে সময় যেটা 270 দিন থেকে 350 দিন আমাদেরকে র মেটেরিয়াল আমদানির সময় দেওয়া উচিত। অতি সত্বর এই সেক্টরকে বাঁচাতে হলে সেফগার্ড ডিউটি, আমাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা, বিদ্যুৎ এবং গ্যাস, এখন ভুলেই যাচ্ছে বিদ্যুৎ গ্যাস অবারিত থাকবে 6 মাস পরে, কারণ বিদ্যুৎ গ্যাস যারা ইউজ করবে তারাই তো থাকবে না। ভারতের ডাম্পিংয়ের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী 6 মাসের মধ্যে দেশের সকল টেক্সটাইল মিল বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য ব্যবসায়ী নেতাদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আবারও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে ব্যক্তি করদাতা ও হিন্দু অভিভক্ত পরিবার জরিমানা ছাড়া 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হয়েছিল। সাধারণত প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে 30 নভেম্বর, কিন্তু প্রতি বছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে। কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশের প্রায় 1,15,00,000-এর বেশি কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএন আছে। বেনাপোল সহ দেশের সব স্থলবন্দরে পণ্য পরিবহন, সংরক্ষণ, হ্যান্ডলিং ও যাত্রী সেবায় মাশুল বা ট্যারিফ গড়ে 5% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি বেড়েছে বেনাপোল স্থলবন্দরে। আগামী 1 জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে। নতুন তালিকা অনুযায়ী বেনাপোল স্থলবন্দরে ট্রাক, বাস ও লরির প্রবেশ ফি বেড়ে হয়েছে 184 টাকা 70 পয়সা। ব্যক্তিগত গাড়ি, জিপ ও পিকআপের ক্ষেত্রে এই ফি 110 টাকা 8 পয়সা। এছাড়া ছোট যানবাহন, মোটরসাইকেল ও ভ্যানের প্রবেশ ফিও বাড়ানো হয়েছে। বন্দরে পণ্য রাখার ক্ষেত্রে প্রথম 3 দিন কোনো ভাড়া লাগবে না, এরপর থেকে ভাড়ার হার বাড়বে। সাধারণ পণ্যের ক্ষেত্রে গুদামে প্রতি টন দৈনিক ভাড়া 13 টাকা 31 পয়সা থেকে বাড়িয়ে 13 টাকা 98 পয়সা করা হয়েছে। সুতা, কাপড়, চা, কাগজ, চামড়া ও কাঠ সহ নির্দিষ্ট কিছু পণ্যের সংরক্ষণ খরচও বেড়েছে। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, মাশুল বৃদ্ধির ফলে আমদানি খরচ বাড়বে, যার প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় ও শিল্প পণ্যের দামে।
দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে আবাসন খাতে। রাজধানীতে শনিবার শেষ হওয়া 4 দিনের আবাসন মেলায় 304 কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 100 কোটি টাকা কম। 2024 সালের রিহ্যাব মেলায় বিক্রির পরিমাণ ছিল 403 কোটি 12 লাখ টাকা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করে। শনিবার ছিল মেলার শেষ দিন। এক বিজ্ঞপ্তিতে রিহ্যাব জানিয়েছে, এবারের মেলায় 172 কোটি টাকার ফ্ল্যাট, 74 কোটি টাকার প্লট ও 58 কোটি 11,51,000 টাকার বাণিজ্যিক স্পেস বুকিং কিংবা বিক্রি হয়েছে। এছাড়া প্রায় 778 কোটি টাকার ব্যাংক কমিটমেন্ট এসেছে। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে এই বছর মেলায় ক্রেতা দর্শনার্থী উপস্থিতি ও বিক্রি বুকিং তুলনামূলক কম হয়েছে। ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকা, গ্রি ও হাইকো পণ্য নিয়ে দেশের অন্যতম উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রোমার্ট এখন রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে। ক্রেতা ও গ্রাহকদের চাওয়া পাওয়াকে আরও সহজলভ্য করতে মোহাম্মদপুর শ্যাবলী লিংক রোডে সেন্টারটি স্থাপন ঘোষণা করা হয়েছে। সম্প্রতি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ, এমডি নুরুল আমিন সহ অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন ঘোষণা করা হয়। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা, বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করছে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।